আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতিবেশী ভারত ভারত করিয়া এখন আমরা তো কান্নাকাটি শুরু করিয়াছি। ভারতের সাথে টক্কা দিতে যেই এখন আমাদের তো রক্ষা পাওয়া কঠিন হয়ে যাচ্ছে। মানে ওই যে কথা হলো, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা স্লোগানে ব্যস্ত মুখরিত। এরপরে ভারতের আগ্রাসন থেকে রক্ষা পেতে হবে, ভারতের চোখের সাথে চোখে চোখ রেখে কথা বলতে হবে, ভারতের 7 সিস্টার্স দখল করে নিতে হবে বা 7 সিস্টার্সে ঝামেলা পাকাতে হবে। এইসব করতে করতে দিন শেষে যে বাংলাদেশের নাম করা ব্যবসায়ী, পোশাক শিল্পের অন্যতম ব্যবসায়ী একে আজাদ কালকে একটা অনুষ্ঠানে যে হতাশার কথা ব্যক্ত করেছে, তাতে করে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের ব্যবসায়ীরা তো শেষ, শ্রমিকরা শেষ, নারী শিল্প নারী কর্মীরা শেষ। বাংলাদেশের যে ভবিষ্যৎ একেবারে মানে খাদের কিনারায় যে দাঁড়িয়েছে, সেটা বলার অপেক্ষা রাখে না। উনি বলছেন যে একে আজাদ সাহেব বলছেন, আমি হতাশ ও ক্ষুব্ধ। 40 বছরে এমন সংকট আসেনি। মানে উনি 40 বছর ধরে এই সেক্টরে আসেন, এই ব্যবসা বাণিজ্য করছেন, 40 বছরে এমন সংকট আসেনি। 7 থেকে 8 মাস পর আপনারা অর্থাৎ উপদেষ্টা সরকাররা চলে যাবেন। আপনারা যেহেতু বলেছেন, আমরা যাব কোথায়? মানে উনি বলছেন যে 40 বছরে এমন সংকট আসেনি। তিনি আবার বলছেন, যখন 37% শুল্ক আরোপ করেছে, তখন তিনি সরকারের সকল দপ্তর এবং উপদেষ্টাদের বিভিন্ন লোকের সাথে যোগাযোগ করেছেন এবং পরবর্তীতে আলাপের জন্য যখন ডাকা হলো, তখন তিনি বললেন যে 2 জন ব্যবসায়ীকে অন্ততপক্ষে সাথে নেন। তারা বলল যে ব্যবসায়ীদেরকে সাথে নিলে তো ঢুকতে দেবে না, স্পেসিফিকভাবে অনুরোধ করলে 2-1 জনকে ঢুকতে দিতে পারে, অথবা আপনারা সাথে করে নিয়ে যান, নিয়ে যে হোটেলে রাখিয়েন। যখন আপনার বিরতি দেবে, একদিনে তো আর আলোচনা শেষ হবে না, যখন আপনাদেরকে বিরতি দেবে তখন আপনারা তাদের সাথে আলাপ করিয়ে সিদ্ধান্ত নিয়েন। তারা কথা শুনলেন না। এখন সর্বশেষ যখন 35% করলেন, খাদের কিনারায় এসে পড়ছে, তখন আমাদেরকে বলতেছে আপনারা লবিস্ট নিয়োগ করেন, লবিস্ট নিয়োগ করে চেষ্টা করে দেখেন যে কোনো কিছু করতে পারেন কিনা। তারপরে উনি বলছে, আমি হতাশ ও ক্ষুব্ধ, 40 বছরে এমন সংকট আসেনি। তো বাংলাদেশের উনি বলছেন, আমি একাই মানে কত বিলিয়ন ডলার বিনিয়োগ করি, সেটা সবই প্রায় 7 না 8 বিলিয়ন আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে করে, আর বাকি মনে হয় 2 না 1.5 বিলিয়ন, আর বাকি সব জায়গা মিলে তিনি ব্যবসা করেন। এখন যদি এই শুল্ক আরোপ করা হয়, তাহলে মনে করেন আমি একেবারে শেষ হয়ে যাব, আমাদের প্রতিষ্ঠান শেষ হয়ে যাবে, আপনারা তো চলে যাবেন, আমরা যাব কোথায়? তিনি বলেছেন যে আমরা দ্বিতীয় বৃহত্তম দেশ কিভাবে হলাম, কারণ আমরা বিভিন্ন লবিস্ট নিয়োগ করে বিভিন্ন জায়গায় আমরা গিয়েছি, যে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে এই দেশের নারীর ক্ষমতায়ন, নারীর কর্মসংস্থান, নারীর সুযোগ সুবিধা, এইগুলো বুঝিয়ে আমরা কম মূল্য দেখিয়ে, আমরা ভালো কাজ দেখিয়ে আমরা এই জায়গাটায় এসেছি। আমাদের কথা শুনলেন না শুনে এখন আমাদেরকে লবিস্ট নিয়োগ করতে বলেছেন। আমি জানি না কতটুকু হবে, যদি না হয় তাহলে আমরা শেষ হয়ে যাব। এই যে আমরা এখন, আপনার কথা হলো, ভারত সেই জায়গাটা দখল করে নিচ্ছে, ভিয়েতনাম, কম্বোডিয়া, এরা সেই জায়গাটা, যেহেতু ওদের দেশে শুল্ক কম, ওরা দখল করে নিচ্ছে। এবং বাংলাদেশের শুল্কের পাশাপাশি যে শর্ত যোগ হয়েছে, সেই শর্তগুলো আরও বেশি বিপজ্জনক। এই জন্য ভাই, প্রতিবেশীকে ওই যে আপনি গণ অধিকার পরিষদের ভিপি নূর বলেছিল, আপনি আপনার স্ত্রীকে অস্বীকার করতে পারেন, কিন্তু প্রতিবেশীকে অস্বীকার করতে পারেন না। এখন আপনি ভারতের সাথে লাগতে যে
এখন ভারত তো মানে কালকে একজনের সাথে কথা হচ্ছিল, তিনি বড় একটা মাওলানা, তাই বলতেছে যে ভারত আর আওয়ামী লীগ তো আমাদের মানে দমন করার চেষ্টা করবে বা মানে আমাদের ক্ষতি করার চেষ্টা করেছে। তাই আমি বলছি আপনি রাজনীতি করবেন, তো ভারতের আপনি প্রতিবেশী থেকে শত্রু বানাচ্ছেন, আপনার ভারত ক্ষতি করবে না এটা ভাবা কি বোকামি নয়? ভারত আপনাকে শায়েস্তা করবে না বা ভারত আপনার যাতে আপনি যাতে বিপদগ্রস্ত না হন সেই কাজ করবে না, এটা নিয়ে ভাবলে হবে। যেমন আমি বললাম যে আপনি আওয়ামী লীগ আপনার পক্ষে কাজ করবে কেন? আওয়ামী লীগ কি আর কোনো সময় ক্ষমতা আসতে চায় না, রাজনীতিতে ফিরতে চায় না? এখন আপনি যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এই যে 5ই আগস্ট থেকে শুরু করে 36 জুলাই 36 দিন সমস্ত রাজনৈতিক দল কি করছে? আওয়ামী লীগের তো বিরোধিতা করেছে, তাদের সাথে কি কোঅপারেট করেছে? তা যারা বিরোধী শক্তি থাকে তারা কি সরকারের সাথে কোঅপারেট করবে? তারা তো আপনার মানে ঝামেলা করবেই, বা তারা তাদের গুডউইল, তারা তাদের সেই জায়গাটা ফেরত নেওয়ার চেষ্টা করবে। তা আপনি আপনি ক্ষমতায় বসে কী করতেছেন? তা আপনি কি মাথা খাটাচ্ছেন? এসব মানে ভাওতাবাজি কথাবার্তা বলে লাভ নেই। এগুলো কোনো দরকারও নেই। এখন ঘটনা হয়েছে বাংলাদেশের শিল্প, ব্যবসা বাণিজ্য এবং বিশেষ করে পোশাক শিল্পটা যে ধ্বংসের খাদে যে দ্বার প্রান্তে কিনারায় যে দাঁড়িয়েছে, একে আজাদের গল্প মানে প্রসঙ্গে কথা বলার বক্তব্য থেকে আমরা সেটা সুস্পষ্টভাবে বুঝতে পারছি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।